প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইনের অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 909তম পর্ব। এই পর্বটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। ঈসা ভাই, আপনাকে স্বাগত। দর্শক, অ্যাডভোকেট সৈয়দ আপনাকেও মোদাররেস ধন্যবাদ। আলী ঈসা ফরিদপুর 3 সদর আসনের সম্ভাব্য নির্বাচন প্রত্যাশী। তিনি এই আসন নির্বাচন করার জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। আমরা আজকে শুনবো ফরিদপুর জেলা বিএনপির রাজনীতি এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গ। ঈসা ভাই, কিভাবে রাজনীতি আসলেন যদি একটু বলেন? আমরা এইভাবে শুরু করবো, পরে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতা সকলকেও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি 1979 সালে 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওই জানুয়ারি মাসেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সম্পৃক্ত হই এবং ফরিদপুর বাংলাদেশ জেলার আমি ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। বৃহত্তর ফরিদপুর জেলা, যেটা আজকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলা সহ এই কয়টি জেলা ফরিদপুর জেলাধীন ছিল। এবং সেই বছরেই আমি ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি হই। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক হই। পরবর্তীতে আমি ফরিদপুর জেলা বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি এবং আমি 1988 সাল থেকে আমি দীর্ঘ 2022 সাল পর্যন্ত দীর্ঘ দিন আমি ফরিদপুর জেলা বিএনপি কাউন্সিলের মাধ্যমে আমি চারবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এবং এই সাধারণ সম্পাদকের পরবর্তীতে আমি দলের পুনর্গঠনে আমি জেলার আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব পালন করি 2023 সাল এবং অদ্যদিন পর্যন্ত জেলার দায়িত্বশীল পদে আহ্বায়ক হিসাবে আমি আছি। এবং আমি দীর্ঘ 2008 সাল থেকে আমি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আছি। দুবার জাতীয় কাউন্সিলে হয়েছে, এর মধ্যে আমি দুবারই আমি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে এখন আছি। জি, এই রাজনীতি কি জীবনের লক্ষ্য ছিল? রাজনীতি প্রথম জীবনে রাজনীতিটা আসলে যখন ছাত্র রাজনীতি আমি জড়িয়ে পড়ি, তখন সে সময় ইচ্ছা বা যে বাসনা ছিল সেটা আমার কলেজ নির্বাচনকে কেন্দ্র করে রাজেন্দ্র ফরিদপুর জেলার বাংলাদেশের নাম করা একটি বর্তমান বিশ্ববিদ্যালয় কলেজ রাজেন্দ্র কলেজ। আমি রাজেন্দ্র কলেজের তখন ছাত্র। ওই আস্তে আস্তে ওভাবে নির্বাচনকে কেন্দ্র করে বন্ধু বান্ধবের সাথে হাসিরস করতে করতে আমি বিএনপি ছাত্র দলে কেমন ভাবেই যেন নেতৃত্বটা আমার হাতে চলে আসে। আমি ছাত্র জীবনে রাজেন্দ্র কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনও আমার অতটা তীব্রতা ছিল না, তখন এরশাদ বিরোধী আন্দোলন। আমি পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনের এই নেতৃত্ব থাকা অবস্থায় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় একটু নেশার মতো আসে। পরবর্তীতে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরশাদের সময় আমার দলের জাতীয়তাবাদী দলের একটি ভাঙ্গন হয়, দলে একটা ক্রাইসিস আসে। আমাকে পার্টির সভানেত্রী চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া আমাকে ফরিদপুরের সংগঠনের দায়িত্ব নিতে বলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা সমাপ্তির পরেই আমি ফরিদপুর জেলা বিএনপির দায়িত্বটা আসলে উনি আমার কাছে চাপিয়ে দেন।
সেই থেকে আস্তে 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 এই পর্যন্ত আমি আছি। যদি আহ, একজন রাজনীতিক হিসেবে, তৃণমূল রাজনীতিক হিসেবে যদি আপনাকে বলি যে অন্যান্য বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় আপনার জেলার রাজনীতির উন্নয়ন বা অগ্রগতি নিয়ে কি বলবেন, বিশেষ করে দেখুন, বিএনপির রাজনীতি? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে রাজনীতির চর্চায় বৃহত্তর ফরিদপুর জেলা একটি ভিন্ন ধর্মী সুনাম রয়েছে। সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আপনি বলতে পারেন হাজী শরীয়তুল্লাহ সাহেব আমাদের কংগ্রেসের সভাপতি ছিলেন, অবিভক্ত ভারতবর্ষে অম্বিকাচরণ মজুমদার, বা এই সয়েলে বড় বড় জাতীয় পর্যায়ের নেতৃত্ব এখানে দিয়েছে। এখানকার ভৌগোলিক কারণে এখানের রাজনীতিটা একটু ভিন্নতর সবসময় ছিল এবং আছে। আমরা এই জাতীয়তাবাদী দল করতে এসে আমরা যে জিনিসটা উপলব্ধি করেছি সেটা হলো এখানে একটু আলোর নিচে অন্ধকার কিছুটা ছিল। এই জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যত ভারতবর্ষের নেতা ছিলেন, বা পাকিস্তানের নেতা ছিলেন, ইভেন বাংলাদেশের স্রষ্টা হিসাবে তিনিও এখানকার ফরিদপুরের মানুষ, এবং তাদের নেতৃত্বের ছোঁয়ার মধ্য দিয়ে এখানে একটু অন্ধকার আচ্ছন্ন ছিল। সেটা সাধারণ মানুষ বা সাধারণ রাজনৈতিক কর্মীরা বঞ্চিত ছিল। পলিটিক্যালি বিভিন্ন ডান বাম দক্ষিণ বিভিন্ন সংমিশ্রণ ছিল, এবং এটা একটু ফরিদপুর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক অঞ্চলের থেকে একটু ভিন্নতা হিসাব নিকাশ আছে। হ্যাঁ, ভিন্নতাটা কি আসলে? ভিন্নটা হচ্ছে এই ভৌগোলিক দৃষ্টিকোণে এখানে আপনি যদি আসেন, বাংলাদেশের একটি অংশ যেটা এখানে আপনি পাবেন সেটা হলো আমাদের ভিন্ন মতাবলম্বী ধর্মীয় ভাবে হিন্দু সম্প্রদায়ের এখানে একটা বাংলাদেশে চিটাগাং, নারায়ণগঞ্জ এবং ফরিদপুর, এটা একটা পার্ট। বাংলাদেশের এই বিভাজন রাজনীতি ব্রিটিশ থেকে, এবং এখানে আবার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তফসিলি সম্প্রদায়ের একটা রাজনীতি ছিল ব্রিটিশ থেকে, সেটাও একটা রাজনীতি আছে। এখানে বাম ধরার রাজনীতিতে যারা এই দেশের ব্রিটিশের আমলে, ব্রিটিশ আমলে যারা বাম রাজনীতি করেছে, যাদেরকে আপনারা বলতে পারেন গণ হত্যাকারী বা বিভিন্ন রকম বলতে পারেন, সেটাও এখানে ফরিদপুরে একটা পার্ট ছিল। এখানে স্বাধীনতার পরে সিরাজ শিকদারের একটা অংশ ছিল, এবং আন্ডারগ্রাউন্ড জাসেদেরও একটা এখানে অর্গানাইজেশন ছিল। সুতরাং এই যে যুগপৎ মানুষের মানসিকতা বুঝে এবং পথ চলা, এটা একটা কঠিন অঞ্চলই বটে। ইচ্ছা ভাই, আমরা একটা একটা পোস্টার দেখেছি, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ফরিদপুর জেলা, তারা সেখানে আপনার বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করেছেন, আপনার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক, এবং সেখানে ফরিদপুর সদর 3 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনাকে উল্লেখ করা হয়েছে মনোনয়ন প্রত্যাশী হিসেবে। তো সে বিষয়ে একটু বলেন, নির্বাচনের প্রত্যাশা এবং দীর্ঘদিনের এই রাজনৈতিক পথ চলা, আপনি কি ইতিপূর্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিনা বা মনোনয়ন চেয়েছিলেন কিনা, সবকিছু মিলে যদি বলেন। ইতিপূর্বে আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই, সামাজিক অনুষ্ঠান ছাড়া কোনো জাতীয় পর্যায়ের কোনো নির্বাচন বা স্থানীয় কোনো নির্বাচনে আমি কখনো অংশগ্রহণ করি নাই। তবে আমি নির্বাচন করবার জন্য, বিশেষ করে আমাদের 2014 সালের যে নির্বাচন, সেখানে আমাদের তো দল অংশগ্রহণ করে নাই। 2018 সালে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনটাও হয় নাই, কিন্তু তখন আমি পার্টির কাছে, আমার দলের কাছে আমি প্রার্থী হিসাবে আমি নিজেকে উপস্থাপন করেছিলাম। এবং তখন এই ফরিদপুরে এই আসনে আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান জনাব সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব চৌধুরী কামাল ইউসুফ সাহেব, উনি এখানে প্রার্থী ছিলেন। এবং আমরা পার্টি তখন মনে করলো যে চৌধুরী কামাল ইউসুফ সাহেব এখানে প্রার্থী হলে ভালো হবে, তাকেই হয়তো, সে কারণেই হয়তো মনোনয়ন দেওয়া হয়েছিল।
কিন্তু আমি তখন পার্টির জেনারেল সেক্রেটারি, কিন্তু আমাকে মনোনয়ন সেই মুহূর্তের জন্য দেওয়া হয় না। এবারে যে অর্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যাপারে আমি বা আমার দলের নেতা কর্মী বা সর্বস্তরের মানুষের যে উৎসাহ, সেটার পিছনে যে জিনিসটা বড় আকারে কাজ হচ্ছে, সেটা হলো চৌধুরী কামাল ইবনে ইউসুফ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সৃষ্টি হয়, তার তখন থেকেই তিনি এই সংসদীয় অঞ্চলে উনি এমপি হিসাবে সবসময়ের জন্যই নির্বাচিত হয়েছেন এবং পরাজিত হয়েছে। যেহেতু চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব বারবার নির্বাচিত হয়েছেন বা মন্ত্রী হয়েছেন এবং পার্টিগতভাবে তিনি তাকেই পার্টি সে কারণে হয়তো মনোনীত করেছিলেন বা ভেবেছিলেন। কিন্তু এবারে বিএনপির নেতা কর্মীরা, বিশেষ করে 111-এর অবস্থা এবং আওয়ামী লীগের দুঃশাসনের 17 বছরের নেতা কর্মীদের দুরবস্থা, দলের যে যতটুকু শক্তিশালী বা দুর্বলতা যেদিকেই তাকান না কেন, নেতা কর্মীদের প্রত্যাশিত বন্ধু হিসাবে হয়তো তারা আমার কাছে পেয়েছে। সাধারণ মানুষের একটা ভাবনা যে আমাকে দীর্ঘ রাজনীতির পথ চলার 46 বছর পর্যন্ত আমার রাজনৈতিক চরিত্র এবং আমার চলাফেরা মানুষের সাথে সামাজিকভাবে সমস্ত কিছুতেই হয়তো তারা বিবেচনা করছে। যেহেতু চৌধুরী কামাল ইউসুফ সাহেব নেই, তিনি মৃত্যুবরণ করেছেন, সুতরাং এই সংসদীয় অঞ্চলটা আমার জন্য সঠিক, বা আমি হয়তো এখানে প্রার্থী হলে তাদের ভাবনার সাথে আমার ভাবনাটা সঠিক হবে এবং তাদের প্রত্যাশিত লোক হব। এবং নেতাকর্মীরা মনে করে সত্যিকার অর্থে যে সমস্ত দলীয় নেতাকর্মী যারা ত্যাগী বা দলের জন্য সত্যিকার অর্থে যারা আহ দলের জন্য কিছু করতে পারবে, দেশের জন্য কিছু করা সম্ভব, বা যাদের দ্বারা যারা ভাবে জাতীয় পর্যায়ে কোনো কিছু করা সম্ভব, সে কারণে হয়তো তারা আমাকে মনে করছে যে আমি এই সংসদীয় এলাকায় হলে ভালো হবে। আর যে কথাটা আপনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেমন, কথাটা ভাব, তারা হয়তো এই কারণেই ভাবে, আমার মনে হচ্ছে যে তারা জিয়াউর রহমান সাহেবের রাজনীতিতে আমি যেভাবে সম্পৃক্ত দল সৃষ্টির লগ্ন থেকে, এবং জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, এবং তার যে অবদান এবং তার যে রাজনৈতিক ভাবনা চেতনা, আজকের প্রেক্ষাপটে হয়তো তার একটি আদর্শিক সৈনিক হিসাবে হয়তো তারা আমাকে সঠিকভাবে মূল্যায়িত করছে। এবং তারা মনে করছে যে অর্থে তারা জিয়াউর রহমান সাহেবকে 1971 সালে পেয়েছে, 1978 সাল থেকে 1982 সাল পর্যন্ত পেয়েছিল, হয়তো সেই জিয়াউর রহমানের একটি প্রতীকী পুত্র হিসাবে তারা হয়তো আমাকে পাবে, হয়তো এই ভাবনায় তারা করে। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশাটা, আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে আমাদের পার্টির চেয়ারপারসন দেশ নেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়া, রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তিত করবার জন্য, যে নতুন ভাবে দেশকে সাজানোর জন্য যে মর্মে যে কর্মী খুঁজছে, হয়তো সেখানে আমি সঠিক হিসেবে আমি মনে করি, এবং সেই প্রত্যাশায় আমি অনেকটা আশাবাদ। আচ্ছা, দল যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত তো অবশ্যই মেনে নেবেন, তাই না? অবশ্যই আমি দল করি, দলের সিদ্ধান্তই আমার শিরোধার্য। জি। তো আপনার এই ফরিদপুর জেলার মূল সমস্যাগুলো কি আসলে, এবং বিশেষ করে আপনার যে আসন, সে আসন সহ যদি বলেন। আমাদের এখানে সংসদীয় আসনে যে সমস্যাটা আমাদের হয়তো সকলের জন্য যেগুলা, সেটা দীর্ঘদিনের আমাদের এই অঞ্চলের যে প্রত্যাশা ছিল, এই সংসদীয় এলাকার মধ্যে আমাদের একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হবে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টা আমরা স্বাধীনতার পরে আমাদের এই আন্দোলন, বিভাগীয় আন্দোলন, বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় এখানে করতে পারি না। এখানে বড় আরেকটি জায়গা ছিল যেটা রক্ষীবাহিনীর জন্য আমাদের এখানে রিকুইজিশন ছিল, অ্যাকোয়ার করা ছিল, সেই জায়গাটা ওভাবেই পড়ে রয়েছে। এখন সেনাবাহিনীর একটি অংশ বোর্ডে খামার হিসেবে তারা ব্যবহার করছে। এখানে প্রত্যাশা ছিল
যে আমাদের এখানে একটি ক্যাডেট কলেজ হলো, ন্যূনতম একটা মহিলা ক্যাডেট কলেজ হলো, এখানকার শিক্ষার মান বাড়ে। আরেকটা জিনিস, ফরিদপুরে দীর্ঘদিন আন্দোলন এবং সংগ্রাম করছে। ফরিদপুর, আমরা পদ্মা ভাঙন বা আঞ্চলিক হিসাবে আমরা অনেকটা অর্থনীতির মধ্যে করতে হয়। এখানকার মানুষের প্রত্যাশা ছিল যে এখানে একটি শিল্প অঞ্চল হোক, যে শিল্প অঞ্চলে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এবং জাতীয় অগ্রগতির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। এই সমস্ত বিশেষ বিশেষ সমস্যাগুলো ফরিদপুরের এই আমার সংসদীয় এলাকার জন্য মানুষ প্রত্যাশা করে এবং মনে করে ভাববে। ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন, সাংসদ ছিলেন, তারা সেই প্রত্যাশা পূরণে কতটুকু আন্তরিক ছিল, বা ওই যে আপনি যে দাবিগুলোর কথা বললেন, প্রত্যাশার কথা বললেন, সেগুলো কেন হয়নি আসলে? এটা কেন হয়নি, সেটা বড় কঠিন কথা। কারণ আমরা যদি মনে করি, হয়তো আপনি বলতে পারেন যে আপনারা তো ক্ষমতায় ছিল, আপনারা কেন করেন নাই। সে প্রশ্নের উত্তরটা আমি প্রথমেই দিয়ে যাই যে আমরা যে সময় ক্ষমতায় ছিলাম তখন বাংলাদেশের বাজেট এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ততটা উন্নত ছিল না। এবং তখন এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় গড়বার জন্য আমাদের বাজেটে শিক্ষা ক্ষেত্রের বাজেটে ততটা আমাদের ধরা হতো না। এবং পরবর্তী আমাদের যে জাতীয় পর্যায়ে যে সমস্ত বাজেট স্বীকৃতি পেয়েছে শিক্ষাক্ষেত্রে, সেক্ষেত্রে দীর্ঘ আওয়ামী লীগের 17 বছরে বলা যায় যে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সেটা থেকে মানুষকে বিমুখ করেছে। যেটা ফরিদপুর ফরিদপুরে একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশ হয়েছিল একনেকে, যেটা আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার শেষ সরকারের সময়। কিন্তু দুঃখের বিষয় যে সেটা কেটে নিয়ে গোপালগঞ্জে করা হয়। ফরিদপুরে আমাদের এখানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হওয়ার জন্য এখানে জমি অ্যাকোয়ার করা হয়, কিন্তু আমার এই সংসদীয় এলাকা থেকে আজও সেই ইঞ্জিনিয়ারিং কলেজটি আমাদের, বরঞ্চ বিশ্ববিদ্যালয় যেটা একনেকে পাশ হয়েছিল, ক্যাবিনেটে পাশ হয়েছিল, সেটাকে পরবর্তীতে শেখ হাসিনা গভর্নমেন্ট এটাকে গোপালগঞ্জে নিয়ে যায়। এখানে শেখ হাসিনার আমলে, বিশেষ করে আওয়ামী লীগের আমলে, এই দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা যে কথা বলেছে যে বাংলাদেশে বিভিন্ন জেলায় বা বাংলাদেশে 110টি শিল্প অঞ্চল করা হবে, কিন্তু ফরিদপুরকে শিল্প অঞ্চল করা হয় না, বা সেখানে ফরিদপুরে এই ব্যাপারে কেন তারা উদ্যোগ নেয় নাই আমি জানি না। এবং তাদের এই প্রতারণার কারণে মানুষ আরো হতাশ। আর দলের যেভাবে মনোনয়ন দেয়া হয় বা যেভাবে প্রার্থী নির্বাচন করা হয়, সে বিষয়ে কিছু বলবেন? দলের মনোনয়ন এবং প্রার্থী বিবেচনার ক্ষেত্রে দল তার নিজস্ব ভাবনা চিন্তা, তারা সেটা যাকে দিলে সে যারা জনপ্রতিনিধি হবার মতো যোগ্য সেটাকেও প্রিফারেন্স করে, জনসমর্থন আছে তাদেরকে প্রিফারেন্স করে, এবং অনেক কিছু এখানে ইকুয়েশনের বিষয় দলের ইন্টারনাল। তবে এটা হলো বাহ্যিক বিষয়, যে কথাটা সত্য সেটা হলো পপুলারিটি দেখি এবং তার ডেডিকেশন দেখে, এবং এইগুলোই দেখে এই বাকিটা। মুহূর্তে আপনার আপনার হ্যাঁ, আপনার যে মানে আপনার জনপ্রিয়তা বা সবকিছু মিলিয়ে অন্যান্যরা যারা রয়েছেন, আপনার দলের ভিতরে যারা প্রতিনিধি রয়েছেন, সবকিছু মিলিয়ে আপনার কনফিডেন্স কতটুকু? আমি এই জায়গায় আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে ফরিদপুর এই সদর 3 আসনে যে সমস্ত ইউনিয়নে আমি এই 9 মাসে জনগণের কাছে গেছি, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আশা এবং তাদের যে আমার প্রতি ভালোবাসা এবং ডেডিকেশন, সেটা আমার এই রাজনীতির 46 বছরের দেখে আমি নিজেই আমি বিস্মিত হয়েছি যে আমার এই সাধারণ মানুষ আমাকে এতটা আমার আস্থা রাখে। সেটা এখন বাকিটা দল দল আর একটা হিসাবে আমরা
বিভিন্ন মিডিয়ায় দেখি যে বিএনপি, আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগ পতনের পরে বিএনপি সেই জায়গাগুলোতে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করছে বা কিছু কিছু অভিযোগও উঠছে যে চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয়ে। আপনার এলাকায় সেই বিষয়ে কি বলবেন? এই বিষয় তো স্পষ্ট যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বীকার করে নিয়েছে যে এরকম কিছু লোক, দল নেতাকর্মী যারা দলের ভাবমূর্তিকে বুঝে না বুঝে ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিষয়ে দল তো স্ট্যান্ড নিয়েছে এবং তাদেরকে বহিষ্কার করেছে এবং এদেরকে আর দলে ফিরিয়ে না নেওয়ার জন্যই সিদ্ধান্ত। এবং বিশেষ করে আপনি যদি বলেন ফরিদপুরের অবস্থা, আমি গর্ব করে আমি বলতে পারি যে যে কথাটা ফরিদপুরে বলা হয়েছিল গত সরকারের, যারা শেখ হাসিনা বলেছিল, তার মন্ত্রিসভা থেকে, মন্ত্রিসভার মন্ত্রী, যে সরকারের পট পরিবর্তন হলে, সরকার পরিবর্তন হলে বাংলাদেশে 5 লক্ষ লোকের মৃত্যুবরণ করবে। আমি ফরিদপুর জেলার কনভেনর হিসেবে আমি নির্দ্বিধা, নির্ভাবনা, উচ্ছ্বাসের সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি যে সে কথাটা ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করেছে নেতৃত্ব দিয়ে যে একটি লোকেরও জীবন হানি হয় না। এবং আমি গর্বের সাথে বলতে চাই যে ফরিদপুর জেলায় কোনো ব্যক্তির হত্যা হয় নাই। ফরিদপুর জেলায় কেউ বলতে পারবে না কোনো ব্যক্তির ঘর বাড়ি ধ্বংস হয়েছে বা কেউ অপমানিত। হ্যাঁ, ফরিদপুরে থানা লুট হয়েছে, ফরিদপুরে আওয়ামী লীগ অফিস ধ্বংস করা হয়েছে, এগুলো রাজনৈতিক হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি বিশেষের কোনো ক্ষতি হয় না, কোনো সম্প্রদায়গত ক্ষতি হয় না। 2-4টি জায়গায় যে কথাটা এসেছে তার জন্য ফরিদপুরে 2জনকে বহিষ্কার করা হয়ে গেছে এবং প্রথমতেই আমরা এটা স্ট্যান্ড নিয়েছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে সেগুলোর ব্যাপারে স্ট্যান্ড নিয়ে এটাকে দমন করেছে এবং আমরা বিশ্বাস করি ফরিদপুরে আমরা সেটুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের কাছে আস্থা রাখতে পেরেছে এবং ফরিদপুরকে আমরা এখনো মনে করি যে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। এবং আমরা বলেছি কেউ যদি এরকম দুর্ঘটনা ঘটে তার ক্ষেত্রে আইনের আশ্রয় নেবার জন্য আমরা সহযোগিতা করতে চাই। আইন যদি এই ব্যাপারে সাহায্য না করে সেজন্য প্রেস ক্লাব বা পাবলিকলি নিয়ে এসে আমরা বিষয়টাকে দেখব। এমন কোনো ঘটনা ফরিদপুরে ঘটছে না এবং আশা করি ফরিদপুরের মানুষ অনেক ভালো আছে অন্যান্য জেলা তুলনায়। বাংলাদেশের 64 জেলার মধ্যে ফরিদপুর অনন্য, এটাই আমি মনে করি। আরেকটা বিষয় আমরা দেখি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে বিভিন্ন প্রতিবাদ সভা করেছে, ডেমনস্ট্রেশন করেছে। তা আপনার এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? দেখুন, আমি আপনাকে একটু আগে সে কথাটা আমি একটু চ্যালেঞ্জ করে বললাম। আমি এই জেলার দীর্ঘদিন প্রায় 32 বছর জেলার সাধারণ সম্পাদক, এখন আমি জেলার কনভেনর। 24-5 আগস্টের পরে ফরিদপুর জেলায় কোনো প্রাণহানি হয় নাই, কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো কারো বাড়ি ভাঙচুর হয় নাই এবং হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ফরিদপুর জেলায় যারা আছে তারা মনে হয় যেন তারা সুখে আছে। আমি এই প্রসঙ্গে একটু ছোট্ট একটা কথা আমি বলি। আজকে আমি নিজেই আমাদের ফরিদপুর শহরের যে সবচেয়ে বড় মাইনরিটি অঞ্চল, সে অঞ্চলে রাধাকৃষ্ণের গান হচ্ছে, অর্থাৎ সেখানে অনুষ্ঠান, আমি সেই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং তারা আমাকে যেভাবে উলুধ্বনি দিয়ে, তারা যেভাবে আমার কথাগুলো শুনলো এবং তারা যেভাবে রিসিভ করলো এবং তাদের কাছে উচ্ছ্বাসী, আমার কাছে মনে হলো যে তারা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তারেক জিয়ার কর্মী, বেগম জিয়ার কর্মী তারা কাছে পেয়েছে। তারা আশ্রয়স্থল হিসাবে, আশ্রয় বন্ধু হিসাবে তারা আমাকে যে কথাগুলো যেভাবে তারা গ্রহণ করলো এবং উলুধ্বনি দিয়ে, আমি নিজেই আমি নিজেও আমি হতভম্ব যে তাহলে কি আমরা সত্যিকার অর্থে মানুষের কাজ এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জন্য কিছু কাজ করতে পেরেছি। সুতরাং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমার সংসদীয় এলাকার মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই এবং আশা করি ইনশাল্লাহ আমরা নেতৃত্ব দিলে সেটা সম্ভব হবে। ইতিপূর্বে ঘটেছিল কিনা?
এটা 5ই আগস্টের আগে পরে ফরিদপুরে শহরে তিনের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে নাই। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় 18-22-এর পরবর্তীতে আমাদের সেটা ঘটেছে ফরিদপুর জেলায়, সেটা আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে, এবং সেখানে আইডেন্টিফাই হয়েছে অল আর যুবলীগের ওয়ার্কার। তো আপনি নির্বাচিত যদি হন, সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়ে কি পদক্ষেপ নেবেন? দেখুন, নিরাপত্তার বিষয়ে পদক্ষেপটা রাষ্ট্রীয়ভাবে থাকে, প্রশাসনিকভাবে সহযোগিতা করে, এবং একজন পার্লামেন্ট মেম্বার হিসাবে সাধারণ মানুষকে উদ্ভাস বিশেষ করে অর্গানাইজ করা, তাদেরকে বোঝানো, তাদেরকে সেভাবে মোটিভেট করা, এবং সেখানে অন্যায়কারীকে প্রশ্রয় না দিলেই অনেকটা সম্ভব। যে ভাই, আরেকটা বিষয়, যে নির্বাচন নিয়ে কথা, যে ডিসেম্বর বা এপ্রিল, অন্তর্বর্তী সরকার চাচ্ছে এপ্রিলে, আর আপনাদের বিএনপি থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে, সেই ক্ষেত্রে কি বলবেন? দেখুন, এটা শুধু বিএনপি বলছে, প্রথম কথাটা আপনার সাথে ডিফার করি। বিএনপি অন্যান্য দলও ব্যাপক সেখানে করেছে রয়েছে, রাইট? অন্যান্য কাজ। আমরা যে অর্থে ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের যে অকুণ্ঠ সমর্থন রাজনৈতিক দলগুলো দিলাম, আন্দোলনে ছাত্র জনতা শ্রমিক সকলের যে কারণে আমরা ইউনূস সাহেবের কাছে ছিলাম, আমাদের আন্দোলনটা ছিল তো নির্বাচন। এই সংস্কারের যে প্রশ্নটা নতুন করে উদ্ভাবিত হয়েছে, এটা আমরা 2023 সালের অক্টোবর মাসে আমাদের পার্টি থেকে আমরা এই সংস্কারের কথাটা আমরা উপস্থাপন করি, এবং পরবর্তীতে তখন আন্দোলনরত রাজনৈতিক দলের আলোচনার মধ্য দিয়ে আমাদের এই 31টা কথা আমাদের সেখানে উপস্থাপিত হয়। 5ই আগস্টের পরে যে কথাটা তারা বলে, ডক্টর এখন যে কথাটা আসছে সেটা সংস্কার সংস্কার সংস্কারটা তো আমরাই বরঞ্চ আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতে আমরা উপস্থাপন। আমরা তো সংস্কার চাই, আওয়ামী লীগ থাকা অবস্থায় চেয়েছি, আওয়ামী লীগ যা অবস্থায় চাই। আর সংস্কারটা হচ্ছে এমন একটা কন্টিনিউশন ব্যাপার, যে এটা তো সংস্কার করে দিলে আর এটা পরিবর্তিত হবে না এমন তো না। সুতরাং অনাদিকাল পর্যন্ত পরিবর্তনশীল সমাজ, পরিবর্তনশীল মানসিকতা, পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থা, পরিবর্তনশীল বিশ্ব রাজনীতি, সেখানে তো পরিবর্তনের বিষয়টা থাকবে, সংস্কারের বিষয়টা থাকবে। আমাদের বক্তব্যটা হচ্ছে অল্প সময়ের মধ্যে সংস্কার যেটা করলে সুবিধা হবে, মূল সংস্কার হচ্ছে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন হলে জনগণের ম্যান্ডেটে যারা ক্ষমতায় যাবেন তারাই তো সংস্কার করে। সে সংস্কারটাই যদি আমরা না করি, তাহলে ছোট সংস্কার নিয়ে আমাদের ভেবে লাভ থাকে। আমরা বলেছি যে নির্বাচনটা করবার জন্য এই মুহূর্তের জন্য যতটুকু করা দরকার সেটা আমরা করি, এবং বাকিটা যেগুলো সংস্কার হওয়া প্রয়োজন সেগুলো আমাদের অর্ডিন্যান্স জারি করে সেগুলো সংশোধিত করা যায়। এবং যেগুলোর ব্যাপারে আমরা দ্বিমত না হতে পারি, সেক্ষেত্রে আমাদের বক্তব্য সেটা নির্বাচনী ইস্তাহারে যার যার বক্তব্য সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া, এবং জনগণ যদি সেটাকে গ্রহণ করে তাহলে তো সেটা সম্ভব করা, আইনে পাশ করা সম্ভব। আমরা এই মুহূর্তের জন্য এই কথাটাও বলছি, এবং আমরা বলছি উইদিন দ্য ডিসেম্বর ইলেকশন হওয়া দরকার। কেননা 24 আগস্টে পরবর্তীতে আইন শৃঙ্খলা অবস্থা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, 17 বছরের মানুষ তার ভোটের অধিকার ফিরে চায়, জনগণের ভোট দিয়া সরকার চায়, জনগণের ভোট দিয়া প্রতিনিধি চায়, জনপ্রতিনিধি চায়। এবং একজন জনপ্রতিনিধি যতটা সহজে রাষ্ট্রীয় কাঠামো বা জনগণকে সম্পৃক্ত করতে পারবে, অনির্বাচিত সরকারের পক্ষে সেটা সম্ভব না। আনন্দের বিষয় হচ্ছে ইউনূস সাহেব সেটাকে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের বক্তব্যের কারণে তিনি এপ্রিল মাসের প্রথমার্ধে দিতে চেয়েছেন। আপনি এই কথাটা আপনিও জানেন এবং বুঝেন, এপ্রিল মাসটা হচ্ছে
একটা প্রাকৃতিক দুর্যোগের মাস। বাংলা হিসাবে সেটা হচ্ছে চৈত্রর শেষ, যেটা চৈত্র মাসে বা বৈশাখ মাসের এই শেষ মুহূর্তে ঝড় বৃষ্টি একটা বিষয় থাকে। এই এপ্রিল মাসে আমাদের তার আগে যে নির্বাচন যদি তফসিল ঘোষণা করা হয়, তার 3 মাস আগে থেকে যে নির্বাচনের যে সুযোগ প্রচার অভিযান করা, সেটাকে লক্ষ্য করা যাচ্ছে যে মার্চ মাসটা, মার্চ মাসে পুরাটাই একরকম বলা চলে রমজান রমজান মাস। রমজান মাস বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যার দিক দিয়ে মুসলমানের সংখ্যাটা 90-এর মধ্যে। সুতরাং এখানে সকলেই তার ধর্মীয় অনুভূতিতে তারা রমজান রোজা রাখে। রোজার মাসে কতটা নির্বাচনী প্রচার অভিযান করা সম্ভব কিনা, এবং এই রোজা পরবর্তীতে ঈদ, এবং দেখেন এপ্রিল মাসের প্রথমার্ধে যে কথাটা বলছে, মার্চ মাসেও আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা, শুধু মাধ্যমিক শিক্ষা নয়, আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা, অন্যান্য যত জাতীয় পর্যায়ের শিক্ষা আছে, এই শিক্ষা ব্যবস্থার একটা চূড়ান্ত পরীক্ষাটারও একটা সময়। এই সমস্ত সমস্যাগুলোর জন্যই আমরা বলছি যে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব হয়তো এইগুলোকে বিবেচনায় আনে না। তিনি বিবেচনায় আনলে অবশ্যই আমরা ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনটা আপনি হয়তো করতে পারেন। ডিসেম্বর মাস আমাদের বলবার যে যৌক্তিকতা, সেটা ডক্টর ইউনূস সাহেবই কিন্তু আমাদের বলেছিলেন যে ডিসেম্বর টু জুন। তাহলে ডিসেম্বর মাসে যদি তার নির্বাচন করবার মানসিকতা বা থাকে, প্রস্তুতি থাকে, তাহলে তিনি কেন ডিসেম্বর মাসটা দিতে চায় না? এতগুলো অসুবিধা থাকার পরেও কেন তিনি এখানে দ্বিমত পোষণ করেন? অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন ফরিদপুর জেলার বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার কথা। তিনি বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। হিসাবে আমরা একবার শেষ পর্যায়ে, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে হবে জাতীয় সংসদ নির্বাচনে? দেখুন, কঠিন একটা কথা বল। জাতীয় নির্বাচনে কোন দল, কোন জোট কিভাবে অংশগ্রহণ করবে এখনো তার কোনো রূপরেখা পাওয়া যায় না। তবে আমার একটা ধারণা হয় যে এখানে ফরিদপুরের মানুষের যে উৎসাহ, সাধারণ মানুষের যে ভাবনা, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোনো দলেরই এখানে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু ব্যালটে এটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যাবে বলে আমার কাছে মনে হয় না। এখন রাজনৈতিক দল হিসেবে কোন দল এখানে আসবে, সেটা এখনো সেই প্রেক্ষাপট আসছে না। এখানে জামাত ইসলাম প্রার্থী ঘোষণা দিয়েছে, এখানে হেফাজতের একজন প্রার্থী ঘোষণা দিয়েছে, যেটা দু একটা বিলবোর্ড দেখি বা আমার সাথে অনেকে এসে দেখা করে বলছি যে ভাই আমিও আপনাদের সাথে ইলেকশন করতে চাই, আমি তাকে জড়াই ধরছি, কংগ্রেচুলেশন করে, তাতে 2 বন্ধুকে আমি পেয়েছি। সুতরাং নির্বাচনের হিসাব নিকাশে এখানে কে অংশগ্রহণ করবে এবং রাষ্ট্রীয়ভাবে কি চিন্তা হচ্ছে, সেটাও এখন স্পষ্ট না। এখানে আরো অন্যান্য আরো অনেক রাজনৈতিক দল আছে, অতীত, বর্তমান, পুরাতন, সবই অনেকেই প্রার্থী হতে পারে। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে রাজনৈতিক ময়দানে, যে আসলে সে বিষয়ে কি বলবেন? অবশ্যই আমরা তো দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। রাজনৈতিক লেভেল আমাদের একটা বড় দাবি ছিল, এটাই তো আমাদের দাবি। সেই দাবিতে, সেই অধিকার থেকে তো আমরা বিস্মিত না। আমার আন্দোলন এবং আমার সংগ্রাম এবং আমার মানুষের কাছে যে কমেন্ট, আমরা তো সেই লেভেল ফিল্ডটার জন্যই আন্দোলন করেছি, এবং লেভেল ফিল্ডের জন্যই তো এখন এই সরকারের পর গত সরকারের আওয়ামী লীগ হাসিনা সরকারের পতন হলো, এবং এখন রাজনৈতিক ভাবে সকলে সে অধিকার পাক এবং তাকে দিতে হবে। জি। আহ,
এই মুহূর্তে নির্বাচনের এবং নির্বাচনের বিজয়ী হলে আপনার প্রধান যদি প্রথম কাজগুলো কি হবে, প্রথম 3টি বা 5টি কি করবেন? নির্বাচনে বিজয় হলে প্রথম যে কাজটি হবে সেটা হলো ফরিদপুরের মানুষের, যে সাধারণ মানুষের আইন শৃঙ্খলার মধ্যে যাতে আসতে পারে এবং তার উন্নয়নে অংশগ্রহণ করতে পারে, সেই এই বিষয় দুটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। আইন শৃঙ্খলা প্রাধান্য দেওয়া হবে এই অর্থে যে নির্বাচন পরবর্তীতে যাতে দেশের পরিবেশ পরিস্থিতি ভালো থাকে এবং কোনো দুষ্ট চক্র যাতে কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। উন্নয়নের ক্ষেত্রে ভাবা হবে, দীর্ঘদিন ফরিদপুরের এই সদর আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত, সেই উন্নয়নকে তাকে অংশগ্রহণ করা এবং তাকে সেই উন্নয়নের অংশীদার হিসেবে তাকে সম্পৃক্ত করে আগায় দেওয়া। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিশা ভাই। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ, সবার কাছে আমার দোয়া রইল। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।